আচ্ছা, দেখো নিউক্লিয়ার রেটিকুলাম, রেটি মানে জাল, কিসের জাল? নিউক্লিয়াসের জাল, ওই নিউক্লিয়ারের জাল। তাহলে একটা নিউক্লিয়াসের ভিতরে যে প্যাঁচানো তন্তুগুলো থাকবে সেটা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। এখন কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে, অর্থাৎ তোমার হাত তো মানে যে কোষগুলো এখন ভাগ হচ্ছে না, যেমন তোমার আঙুল এখনো কাটেনি, তাহলে সেই জায়গার কোষকে বলা হয় বিশ্রামরত কোষ। মানে কোষ বিভাজন রত অবস্থায় থাকবে না। কোষ যখন স্বাভাবিক অবস্থায় থাকবে বা বিশ্রাম অবস্থায় থাকবে বা অবিভাজনরত অবস্থায় থাকবে, তখন কোষের ভিতরে কিছু জালিকাকার তন্তু দেখা যায়। যেমন আমার এই হচ্ছে আমার একটা আঙুল, সে আঙুলের এখানে কোনো কাটেনি, মানে সে সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় কোষ আছে। তাহলে এই কোষটা মনে করো এই কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াসটা আবার একটু জুম করি বড় করে, তাহলে এই হচ্ছে বড় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের ভিতরে দেখবা যে পেঁচানো তন্তুগুলো আছে, কি আকার আছে? তন্তু আকারে আছে। কিন্তু আমার এই জায়গায় যদি এরকম ভাবে কেটে যাইতো, তাহলে এই পাশের যদি একটা কোষ যদি নেই, তাহলে সেই কোষগুলো কি বিভাজনরত অবস্থায় থাকবে না? কারণ আমার এই ক্ষত পূরণ করতে হবে। তখন এই নিউক্লিয়াসের ভিতরে এই যে পেঁচানো তন্তুগুলো আর তন্তু থাকবে না, সেই তন্তুগুলো কোষ বিভাজনরত অবস্থায় গিয়ে এই আবার সেই নিউক্লিয়াস আঁকালাম, তখন সেটা এক্স আকৃতি ধারণ করবে। এই যে তন্তুগুলো মনে করো এখানে 20টা ক্রোমোজোম সৃষ্টি করতে পারবে, 23টা ক্রোমোজোম সৃষ্টি করতে পারবে। তাহলে যেহেতু আমার কেটে গেছে, তাহলে কয়টা ক্রোমোজোম সৃষ্টি করবে এই পেঁচানো তন্তুগুলো? ধরো এই পেঁচানো তন্তুগুলো কয়টা এক্স আকৃতি ধারণ করবে? 23টা, 46টা টোটাল, যেহেতু এটা দেহকোষ, তাহলে 46টা এরকম ক্রোমোজোম ধারণ করবে, তাহলে এক্স আকৃতির। তাহলে সেই পেঁচানো তন্তুগুলো একসময় কিসে পরিণত হলো? এক্স আকৃতিতে পরিণত হলো। কোন দশায়? কোষ বিভাজনরত অবস্থায়। কোষ বিভাজনরত অবস্থা মানে কি? যখন হাত কেটে গেছে, হাত কেটে গেলে আমার পাশের কোষগুলো আর চুপ থাকবে না, তারাও বলবে চল ওই ক্ষতস্থান পূরণ করতে হবে, চল বিভাজনরত অবস্থায় চলে যায়, তখন এক্স আকৃতির অবস্থান ধারণ করে। তাই এইখানে বলছে সেই কথাগুলোই, যে যখন তন্তুটি যখন এই জালিকাগুলো যখন ক্রোমাটিন তন্তু বলা হয়, যখন এই প্যাচানো অবস্থায় থাকবে, এই প্যাচানো অবস্থায়, কিন্তু যখন বিভাজনরত অবস্থায় থাকবে, তখন ওই ক্রোমাটিন তন্তুগুলো যে অংশ বা রং ধারণ করতে পারে, অর্থাৎ যে এই যে প্যাচানো তন্তুগুলো, এগুলো কিন্তু বিভিন্ন কালারফুল হতে পারে বা রং ধারণ করতে পারে। এখানে যদি আলতা দাও, তাহলে আলতা নিয়ে সে সারা জীবন নাচতে থাকবে, যে আমার গায়ে আলতা লেগেছে, আমার গায়ে আলতা লেগেছে। তাহলে ওরা কিন্তু রং ধারণ করতে পারে। পরীক্ষায় সত্যমিথ্যা দেওয়ার জন্য আসে, কোন রং ধারণ করতে পারে? সেটা হচ্ছে ফুলজিন রং, সেটা হচ্ছে ফুলজিন রং, ফুলজিন। তাহলে ক্রোমাটিন গুলো কি রং ধারণ করে? ফুলজিন রং। হ্যাঁ, এইবার ভাইয়া ক্রোমাটিন আর ক্রোমোজোমের ভিতরে পার্থক্য কি? ওই যে পেঁচানো অবস্থায় যেগুলো ছিল সেটাকে বলে ক্রোমাটিন, কারণ টিন মানে সুতা, কি সুতা? পেঁচানো সুতা। আর যখন সেটা এক্স আকৃতি ধারণ করছিল না, সেটাকে বলে ক্রোমোজোম। জোম মানে দেহ, তাহলে এটা এক একটা দেহ গঠন করেছে না? কি আকৃতির দেহ? এক্স আকৃতির, তাই এর নাম ক্রোমোজোম, নট ক্রোমাটিন। যেহেতু একই রকম, কিন্তু পেঁচানো তন্তুগুলোই সেপারেট হয়ে হয়ে এক্স আকৃতির যখন গঠন করবে, সেটাকে তখন ক্রোমোজোম বলবো। ক্রোমোজোম আর ক্রোমাটির ভিতরে পার্থক্য তোমরা কিন্তু এসএসসি লেভেলে জানতে না, কিন্তু এখন জেনে গেল। এখন দেখো এখানে আর কিছু কিছু বলবা? ফুলজিন হচ্ছে এক ধরনের রং, যেটা ক্রোমাটিন গুলো ধারণ করতে পারে, মানে রং ধারণ করতে পারে, ফুলজিন। তাহলে এই ক্রোমাটিন তন্তুগুলো যখন ওই কুণ্ডলিত হয়ে, দেখো এই হচ্ছে পেঁচানো তন্তু। এখন এই তন্তুটা আমি এখান থেকে একটা জুম করলাম, এই তন্তুটা আমি জুম করলাম, ধরো আমি এই তন্তু মানে জুম করলাম, এইভাবে জুম করে দেখলাম যে এটা এটা এরকম, মানে এই তন্তুটা এরকম আবার ডাবল, সে ডাবলের মাঝখানে আবার একটা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত। তো এইবারে যে সুতাটা আছে, সে বলতেছে কি আমার যে এই সেন্ট্রোমিয়ার আছে আমি থাকি, তো এইবারের তন্তুটা এ বলতেছে আমি এরকম 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 পাকাবো। আর এইবারে যে তন্তুটা আছে না, এই তন্তুটা এরকম পাকাচ্ছে, আর এই সাইডের এই তন্তুটাও এরকম পাকাচ্ছে, এইবারের তন্তুটাও এরকম পাকাচ্ছে। দেখো তো সে এক্স আকৃতি ধারণ করলো কিনা, এরকম একটা এক্স আকৃতি ধারণ করেছে না কিনা? তাহলে এই যে ফাইবারটা একসময় এরকম নির্দিষ্ট, ধরো এখান থেকে এই পর্যন্ত একটা ক্রোমোজোম সৃষ্টি করবে, এখান থেকে এই পর্যন্ত একটা ক্রোমোজোম সৃষ্টি করবে, এখান থেকে এইটুকু একটা ক্রোমোজোম সৃষ্টি করবে, এরকম আমাদের 46টা ক্রোমোজোম সৃষ্টি করতে পারবে এই পেঁচানো তন্তুগুলো দিয়ে। 46টা ভাগ দিবে, টোটাল সুতাকে 46 দিয়ে ভাগ দেবে। ধরো 5 মিটার একটা সুতা এরকম,
তো 8 46 দিয়ে ভাগ দেবে, তাহলে 46টা ক্রোমোজোম নির্দিষ্ট নির্দিষ্ট প্রান্তগুলো ক্রোমোজোম সৃষ্টির জন্য দায়ী। তাই বলছে এইগুলো কিন্তু সর্বাধিক কুণ্ডলিত হবে, যেরকম আমি এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ার এরকম 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 পাকাতে থাকবে। দেখো আমি ক্রোমোজোম আঁকাচ্ছি ঘুল্লা ঘুল্লা দিয়ে, কুণ্ডলিত হচ্ছে কিন্তু ওই যে সুতাগুলো 46টা ভাগ দেওয়ার পরে যে সুতাগুলো থাকবে, দেখো তাহলে এটা কুণ্ডলী অবস্থায় একটা ক্রোমোজোম তৈরি হয়ে গেল না। তাহলে এইভাবেই কিন্তু এই কথাটাই বলছে যে ক্রমাগতভাবে ক্রোমাটিন তন্তুগুলো অপেক্ষাকৃত খাটোমোটা হয়ে পৃথক পৃথক সুনির্দিষ্ট আকৃতির, মানে গুনতে পারবা যে আসলে ওটা 46টা হয়েছে, যখন পেছানো অবস্থায় ছিল তুমি কি গুনতে পারবা যে কয়টা? না। তাই বলতেছে যেখানে সুনির্দিষ্ট সংখ্যা যুক্ত হইতে হবে এবং সেগুলো কি হইতে হবে? আকৃতিতে দৃশ্যমান হইতে হবে। কি আকৃতি? এক্স আকৃতি। তো এদেরকে বলা হয় তখন ক্রোমোজোম। তাহলে দেখো ক্রোমোজোম আর ক্রোমাটিন কিন্তু এক না, এটা কিন্তু বিভাজন পর্যায়ে। আর যখন পেঁচানো সেটা হচ্ছে অবিভাজনরত, কোষ যখন বিশ্রামরত অবস্থায় থাকবে। এখন ভাইয়া এই যে কোষ বিশ্রামরত অবস্থায় থাকছে, অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলো যখন পেঁচানো, সেই অবস্থাকে কি বলা হয়? ইন্টারফেজ। ইন্টার মানে কি? ইন্টারভাল থেকে এসেছে। ইন্টারভাল মানে কি? বিরতি। বিরতি মানে কি? বিশ্রাম। বিশ্রাম মানে কি? কোনো কোষ বিভাজন হচ্ছে না। আর যে সময় বিভাজন হচ্ছে সে সময় নির্দিষ্ট আকৃতি ধারণ করে তার নাম হয়ে যাচ্ছে ক্রোমোজোম। এখন প্রত্যেক নিউক্লিয়াসে সাধারণত নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, যেমন আমাদের দেহে 46টা থাকে দেহকোষে। এখন প্রতিটি ক্রোমোজোম, এই দেখো একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, সেই প্রতিটি ক্রোমোজোমের একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। তাই বলছে প্রতিটি ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার থাকে এবং 2টি ক্রোমাটিড থাকে। এখন 2টি ক্রোমাটিড কিভাবে বুঝবো ভাইয়া? এইখান থেকে একটা ক্রোমাটিড আর এই সাইডে এইখান থেকে একটা ক্রোমাটিড, তাহলে 2টা ক্রোমাটিড না? দেখো আমি আবার একটু আঁকাই। এ হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এই সাইডে একটা সুতা, এই সাইডে একটা বাহু। 4টি বাহু থাকে একটা ক্রোমোজোমের। একটা ক্রোমোজোমের 4টা বাহু, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা বাহু, মানে 4টা হাত। 4টা হাত। আর ক্রোমাটিড কোনগুলো ভাইয়া? এখান থেকে এইটুকু একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, আর এখান থেকে এইটুকু একটা আরেকটা ক্রোমাটিড। তাহলে এটা হচ্ছে 2টা ক্রোমাটিড। 2টা ক্রোমাটিড, একটা মাত্র সেন্ট্রোমিয়ার, 4টা হাত, 4টা বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, 4টা বাহু। আর ক্রোমাটিড কয়টা? 2টা। দেখাই দিলাম। তাই বলছে এখানে 2টি ক্রোমাটিড, এখানে দেখো 2টি ক্রোমাটিড। কোন কোন ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে। এখন ভাইয়া স্যাটেলাইট কি? আবার একটু ক্রোমোজোম দেখাই। ক্রোমোজোমের এই সাইডে এরকম এই যে বাহুটা, এই বাহুটার এই সাইডে এরকম করে একটু ফুলে ওঠে। এই যে ফোলা অংশটা, এই অংশটাকে বলা হয় স্যাটেলাইট অংশ। কারণ এই অংশটা যখন আমি প্যাঁচা, মানে এই যে এখানে তো প্যাচ লেগে আছে অনেকগুলো, প্যাচ 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 প্যাচ, হ্যাঁ, ওই যে সুতাগুলো 46টা ভাগ দেওয়ার পরে সেই সুতাগুলো কিন্তু কুণ্ডলিত অবস্থা হয়ে তাই এই অংশটা গঠন করেছে। তখন এই সুতাটা খুলবো, তখন এই অংশটা ওই নিউক্লিওলাসের সাথে লাগানো থাকবে, এই অংশটা। তাই এর নাম স্যাটেলাইট ক্রোমোজোম বলা হয়, স্যাটেলাইট অংশ বলা হয় ক্রোমোজোমের। অর্থাৎ ওইটা সে 1 নাম্বার প্রান্ত নিউক্লিওলাসের। তাহলে এটা স্যাটেলাইট থাকে। এখন ক্রোমোজোমের জিন অবস্থান করে, এই জিনগুলো চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো পড়ার দরকার নেই। এবার কোষের নির্জীব বস্তুগুলো। কোষের কয় ধরনের নির্জীব বস্তু পাওয়া যায়? 3 ধরনের। সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, ওই যে চিত্র একদিন পড়াই দিয়েছিলাম না হারপেন সূত্র দিয়ে। এখন সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ আর বর্জ্য পদার্থ, এই 3 প্রকার পদার্থ আমাদের কোষের নির্জীব বস্তু। পরীক্ষা আসে কোনটি কোষের নির্জীব বস্তু নয়, তখন এই 3টির বাইরে আরেকটা দিয়ে দেবে, সেটা হবে উত্তর 9 দিয়ে। এখন ভাই সঞ্চিত পদার্থ কি কি থাকে সেটা মনে রাখবো কি দিয়ে? নকল। নকল দিয়ে মনে রাখবা। হুম, না পলক, পলক, সরি, পলক। সঞ্চিত পদার্থ পলক, পলক অপলক। পতে প্রোটিন, এলতে লিপিড, কতে কার্বোহাইড্রেট। আর নিঃসৃত পদার্থ মনে রাখার সহজ টেকনিক কি? হারপেন, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। এইচতে হরমোন, হারতে হরমোন, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার। তাহলে সঞ্চিত আর নিঃসৃত আমার মনে আছে, তাহলে বর্জ্য পদার্থগুলো বাকি অটোমেটিক আমাদের মনে ধরা দিবে। যেহেতু আমি এই দুইটার উপাদান জানি আর বাকি থাকবে তাহলে বর্জ্য পদার্থ।
হারপেন কথাটা মনে রাখবা, নিঃসৃত পদার্থ, আর সঞ্চিত পদার্থ হচ্ছে পলক। পলকের ভিতরে কি কি আছে? প্রোটিন আছে, লিপিড আছে, আর কার্বোহাইড্রেট আছে। কতে কার্বোহাইড্রেট? পলক। তাহলে এইগুলো থাকবে সঞ্চিত পদার্থ। আর নিঃসৃত পদার্থ কি কি থাকবে? হারপেন, এইচতে হরমোন, এই দেখো হরমোন, আর পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, আর এনতে নেকটার। তাহলে এইগুলো কি? নিঃসৃত পদার্থ। এখন পিগমেন্ট মানে বর্ণকণিকা, দেখো এখানে কিছু বর্ণকণিকার নাম দিছে, ক্যারোটিনয়েড, এগুলো সব বর্ণকণিকা। এন্থোসায়ানিন বেগুনি রং, এন্থোসায়ানিন মানে বেগুনি রং, বেগুনি। আর ক্লোরোফিল মানে সবুজ। তাহলে এই ধরনের পিগমেন্টগুলো কিসের অন্তর্ভুক্ত? নিঃসৃত পদার্থের অন্তর্ভুক্ত। এখন বলবো হ্যাঁ, আপনি যে হারপেন সূত্র দিলেন তার ভিতরে তো নিঃসৃত পদার্থ নেই, তো অ্যান্থোসায়ানিন আমি কেন দেব? কারণ এটা পিগমেন্টের ক্লাসিফিকেশন হচ্ছে, বা পিগমেন্টের কিছু নাম হচ্ছে এইগুলো। তখন কিন্তু এইভাবে দিতে পারে কিন্তু পরীক্ষায়। কারণ বর্জ্য পদার্থ এইটা পড়ে আজকে আমাদের পড়া শেষ। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত। আর কয়েকটা কথা মাত্র। বর্জ্য পদার্থ যেগুলো আমাদের উদ্ভিদে তৈরি হয়, বর্জ্য পদার্থগুলো কি হিসেবে? উপজাত হিসেবে। কিভাবে তৈরি হয়? বিভিন্ন মেটাবলিক কাজ। মেটাবলিক কাকে বলে? মেটাবলিক মানে কিন্তু বিপাক। বিপাক কি? উদ্ভিদের বা প্রাণীর সকল জৈবিক রাসায়নিক বিক্রিয়াগুলোই হচ্ছে বিপাক। আর পরিপাক মানে আমাদের নাড়িভুঁড়ির ভিতরে যেগুলো ঘটে। তাহলে বিপাক এবং পরিপাক কিন্তু একরকম না। এখন বর্জ্য পদার্থগুলো, এইখানের যে পদার্থগুলো মনে রাখছো, এইগুলো বাকি যেহেতু পরীক্ষা আসবে, ট্যানিন, রেজিন, ল্যাটেক্স, অ্যালকলয়েড, আর্সেনিক, উদ্বায়ী তেল, এইগুলোই কিন্তু তখন বাকি পড়ে থাকলো, তখন এইগুলোই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো এখানে সবচেয়ে এই লাইনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে উদ্ভিদের যে বর্জ্য পদার্থের ভিতরে খনিজ ক্রিস্টাল জাতীয় যে পদার্থগুলো, সেইগুলোকে বলা হয় ক্যালসিয়াম অক্সালেট। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সালেট প্রধান ক্রিস্টাল উপাদান। পরীক্ষায় কিন্তু এবার দিন আমি এটা দেব। তো এইগুলো যখন সূচের মতো চিকন চিকন অবস্থানে আকৃতিতে অবস্থান করে, তখন সেটাকে অবস্থান নাম হয়ে যায় র্যাফাইড। হ্যাঁ, র্যাফাইড মানে চিকন চিকন শক্ত সুতা, চিকন চিকন শক্ত সুতাকে বলে র্যাফাইড। হ্যাঁ, বা আঁশ জাতীয়। আর আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় সিস্টোলিথ। এখন লিথ মানে পাথর, লিথ মানে পাথর, আর সিস্টো মানে এখানে হচ্ছে কোষ, ও কোষের মতো থোকা। হ্যাঁ, সিস্টো মানে থলি, সিস্ট মানে থলি। এই সিস্ট মানে থলি। কেমন থলি? পাথরের থলে। পাথর কেমন দেখতে? আঙুরের ন্যায়। আচ্ছা, পাথরগুলো কেমন দেখতে? যদি নুড়ি পাথরগুলো তাকাও, তাহলে ওগুলো পাথরের ন্যায় না? তাহলে এরকম পাথরের ন্যায় নুড়ি পাথরগুলো যখন থলি আকৃতিতে ভরপুর থাকবে, তখন সেটার নাম সিস্টোলিথ হয়ে যাবে। লিথ, লিথ শব্দের অর্থ পাথর, আর সিস্টো মানে সিস্ট থেকে এসেছে, সিস্ট মানে থলি, সিস্ট মানে থলি। তাহলে সিস্টোলিথ কিসের মতো থাকলে? আঙ্গুরের থোকার মতো। আঙ্গুরের থোকা কিসের হয়? ওই যে পাথরের মতো গোল 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 দানার মতো হয়, তাই বলছে লিথ। আর সিস্টো কেন বলা হয়েছে? কারণ আঙ্গুরের থোকা একটা নির্দিষ্ট একটা প্যাকেটের মতন প্যাকেটজাত হয়। তাহলে এরকম একটা গোল, যার ভিতরে কি থাকবে? আঙ্গুরের থোকার মতো বিভিন্ন ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল থাকবে। ক্রিস্টাল মানে দানা। কিসের দানা? আঙ্গুরের দানার মতো, তাই বলছে সিস্টোলিথ। এখন ভাই লিথ কি আমি আর কোথাও পাইছি? হ্যাঁ পেয়েছো, তোমরা এসএসসি লেভেলে এটা পড়িয়েছো। যেমন কিডনি অধ্যায় যখন তোমরা পড়ছিলে, তখন দেখবা যে এখানে কিডনি যখন ইনফেকশন হয়, তখন দুইটা চিকিৎসা পদ্ধতি তোমাদের বইয়ে উল্লেখ ছিল, এসএসসি বইয়ে। লিথোস লিথোস্কোপি না কেমন একটা নাম, কিডনির পাথর অপসারণে। কিডনির পাথর অপসারণে একটা চিকিৎসা পদ্ধতি ছিল, লিথোস্কোপি না কেমন একটা। তোমাদের যারা যে এসএসসি বই এখন আছে কাছে, দেখে নিবা যে কিডনি অপসারণের জন্য লিথ কথাটা সেখানে আছে। ডায়ালাইসিস আর লিথোস্কোপি এরকম একটা দুইটা চিকিৎসা পদ্ধতির নাম। লিথ মানে পাথর। পাথর কেন? কারণ ক্যালসিয়াম কার্বনেট এটা পাথর জাতীয়, এবং থোকা, আঙ্গুরের থোকা একটা থলের মতো, তাই সিস্ট মানে থলে। তো আজকের পড়া এই পর্যন্ত, বুঝছো? এখানে আর কিছু পড়ার নেই। এবার দিন আমরা ক্রোমোজোম সম্পর্কে পড়বো। তো সবাই মানে আর কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস এই পর্যন্তই।